হ্যালো, আসুন সরাসরি আজকের বিশ্লেষণে ঢুকে পড়ি। স্বাধীনতার ঠিক পরের মুহূর্ত ভারতের জন্য সময়টা ছিল রীতিমতো টালমাটাল। একদিকে বহু আকাঙ্ক্ষিত স্বাধীনতার আনন্দ আর অন্যদিকে দেশভাগের এক গভীর রক্তক্ষয়ী ক্ষত। আজকে আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এমন একজন চিন্তাবিদ যিনি সেই অস্থির সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, ড শ্যামাপ্রসাদ মুখার্জি। আজ আমরা একটি বিশেষ প্রবন্ধের উপর ভিত্তি করে সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখব কিভাবে তার জীবন, কাজ এবং তার রাজনৈতিক চিন্তাধারাকে সেখানে তুলে ধরা হয়েছে। দেশভাগের সেই ভয়ঙ্কর ট্রমা, বিশেষ করে বাংলার ছিন্নমূল মানুষদের সীমাহীন দুর্দশা ড মুখার্জিকে ভেতর থেকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। আলোচ্য প্রবন্ধটি বলছে এই মর্মান্তিক পরিস্থিতি তার মনে একটি অত্যন্ত মৌলিক কিন্তু তীক্ষ্ণ প্রশ্নের জন্ম দেয়। তিনি প্রশ্ন তুলেছিলেন যে স্বাধীনতা মানুষের ঘর কেড়ে নেয়, সেই স্বাধীনতা কি আদৌ সত্যিকারের স্বাধীনতা? লাখ লাখ মানুষের এই ভিটেমাটি হারানোর যন্ত্রণা তার পুরো মনস্তত্ত্ব এবং দৃষ্টিভঙ্গিকে একেবারে আমূল বদলে দিয়েছিল। আচ্ছা, একটু পিছিয়ে গিয়ে তার শুরুর দিককার জীবনের দিকে তাকালে কিন্তু একটা দারুণ বৈপরীত্য চোখে পড়ে। লেখায় দেখা যাচ্ছে যে পরবর্তী জীবনে তার যে তীব্র রাজনৈতিক রূপ আমরা দেখেছি, তার মূল ভিত্তিটা কিন্তু তৈরি হয়েছিল কলকাতার একেবারে ছিমছাম সুশৃঙ্খল এক একাডেমিক পরিবেশে। মানে তিনি শুধু একজন নেতা হিসেবেই খেলা শুরু করেননি, বরং তিনি ছিলেন একজন ভীষণ গভীর চিন্তাশীল পণ্ডিত ব্যক্তি। শিক্ষা জগতেই ছিল তার প্রথম এবং প্রধান বিচরণ। ১৯০১ সালে তার জন্ম কলকাতায়, আর শিক্ষা জগতে তার উত্থানটা ছিল রীতিমতো চমকে দেওয়ার মতো। একটু ভাবুন তো, মাত্র ৩৩ বছর বয়সে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হন। তিনি ছিলেন সর্বকনিষ্ঠ উপাচার্য। প্রবন্ধটিতে বেশ সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে যে তার এই অসাধারণ মেধা আর আত্মবিশ্বাস দেখে সেই সময়ের পর্যবেক্ষকরা আগেই আঁচ করতে পেরেছিলেন যে এই তরুণের মধ্যে শুধু একজন প্রতিভাবান শিক্ষাবিদ নন, বরং ভবিষ্যতের একজন বড় মাপের জাতীয় নেতার ছায়াও লুকিয়ে আছে। কিন্তু এর পরেই গল্পে আসে এক বিশাল মোড়, মানে তার জীবনের গতিপথ একেবারে নাটকীয়ভাবে পাল্টে যায়। দাবি করা হচ্ছে যে দেশভাগের সেই ধ্বংসলীলা আর এর ফলে তৈরি হওয়া অমানবিক সংকট তাকে এতটাই নাড়া দেয় যে একজন নিবেদিত প্রাণ শিক্ষাবিদ থেকে তিনি পুরোপুরি রূপান্তরিত হন একজন সোচ্চার রাজনৈতিক ব্যক্তিত্বে। জীবনের এই পথ পরিবর্তনটাকেই তার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হিসেবে ধরা হয়। তো এই যে তার রাজনৈতিক জাগরণ, এটা কিন্তু রাতারাতি কোনো জাদুর মতো ঘটেনি। ছিন্নমূল মানুষদের চোখের সামনে ভুগতে দেখার পর তিনি বাধ্য হয়েছিলেন স্বাধীনতার আসল দাম নিয়ে প্রশ্ন তুলতে। আর ভেতরের এই তীব্র আলোড়নই তাকে শেষমেশ বৃহত্তর জাতীয় সংগ্রামে নামতে বাধ্য করেছিল। আলোচনাটিতে খুব স্পষ্টভাবে উঠে এসেছে যে সাধারণ মানুষের এই সীমাহীন কষ্টটাই ছিল তার রাজনৈতিক চেতনার আসল জ্বালানি। স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভায় তিনি যখন শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসেবে যোগ দিলেন, তখন তার চরিত্রের আর একটা দিক ফুটে ওঠে। সরকারের নীতির সাথে যখনই তার নিজের আদর্শের সংঘাত বেঁধেছে, তিনি কিন্তু কখনোই ক্ষমতা আঁকড়ে ধরে থাকেননি, বরং কোনো দ্বিধা ছাড়াই তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন। নিরপেক্ষভাবে দেখলে এই ঘটনাটি প্রমাণ করে যে মন্ত্রিত্বের চেয়ার বা ক্ষমতার চেয়ে নিজের নীতি এবং দেশের স্বার্থই তার কাছে সবসময় অগ্রাধিকার পেয়েছে। তার এই যে নীতিগত অনড় অবস্থান, এর একটা বড় উদাহরণ ছিল কাশ্মীর ইস্যু। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন যে দেশের অখণ্ডতা আর জাতীয় ঐক্যের সাথে কোনো ধরনের রাজনৈতিক আপোষ করা চলে না। সোর্সে উল্লেখিত তার সে বিখ্যাত উক্তিটা এখানে বলা যেতেই পারে, এক দেশে দুই সংবিধান, দুই প্রধানমন্ত্রী এবং দুই পতাকা চলতে পারে না। মূলত এই কথাগুলোই ছিল তার রাজনৈতিক দর্শনের একেবারে কেন্দ্রবিন্দু। সেই সময় সরকারের কাশ্মীর নীতিতে আলাদা সংবিধান বা পতাকার মতো বেশ কিছু বিষয় যুক্ত ছিল। কিন্তু অন্যদিকে ড মুখার্জির সোজা কথা ছিল ভারত হবে সম্পূর্ণ অখণ্ড এবং একটাই দেশ। সোর্স থেকে আমরা দেখতে পাই কিভাবে তিনি এই দ্বৈত ব্যবস্থার তীব্র বিরোধিতা করে পুরো দেশের সংহতির পক্ষে লড়েছিলেন। তার কাছে ভারতের কোনো ধরনের বিভাজন বা আলাদা নিয়ম কোনোভাবেই মেনে নেওয়ার মতো ছিল না। তো মন্ত্রিসভা ছাড়ার পর তার জীবনে শুরু হলো আর একটা নতুন অধ্যায়। তিনি শুধু একজন বিরোধী কণ্ঠস্বর হয়েই বসে থাকলেন না, তিনি বুঝতে পেরেছিলেন যে নিজের বিশ্বাস আর আদর্শকে লম্বা সময় ধরে টিকিয়ে রাখতে হলে একটা শক্ত প্রাতিষ্ঠানিক রূপ দরকার। আর এভাবেই একজন একক প্রতিবাদী থেকে তিনি হয়ে উঠলেন একজন দুর্দান্ত সংগঠন নির্মাতা। আর ঠিক এখানেই আমরা তার তৈরি রাজনৈতিক দলটির বিবর্তন দেখতে পাই। ১৯৫১ সালে তিনি প্রতিষ্ঠা করেন ভারতীয় জনসংঘ। আমাদের আজকের সোর্সটি ঐতিহাসিকভাবে দাবি করছে যে এই দলটাই হল বর্তমান সময়ের ভারতীয় জনতা পার্টি বা বিজেপির একেবারে প্রাথমিক ভিত্তি। এখানে কিন্তু কোনো নির্দিষ্ট দলকে সাপোর্ট করা হচ্ছে না, বরং ১৯৫১ সালের জনসংঘ থেকে আজকের আধুনিক বিজেপির মধ্যে ইতিহাস কিভাবে যোগসূত্র টানে সেটাই বস্তুনিষ্ঠভাবে তুলে ধরা হয়েছে।
তার জীবনের শেষ দিককার সময়টা ছিল সত্যি ভীষণ ঘটনাবহুল। ১৯৫১ সালে দল তৈরির পর তার আন্দোলন আরও বেগবান হয়। প্রবন্ধটি আমাদের জানাচ্ছে যে ১৯৫৩ সালে নিজের নীতির ওপর দাঁড়িয়ে কাশ্মীরে ঢোকার সময় তাকে গ্রেফতার করা হয়, আর তারপর পুলিশি হেফাজতেই অত্যন্ত রহস্যজনকভাবে তার মৃত্যু ঘটে। এই যে তার অটল মানসিকতা আর শেষমেশ এমন একটা বিতর্কিত এবং মর্মান্তিক পরিণতি, এটাই এখানে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। আচ্ছা, এতক্ষণ তো আমরা ইতিহাসের পাতা উল্টালাম, এবার একটু বর্তমান সময়ের দিকে তাকানো যাক। আলোচ্য প্রবন্ধটি যেভাবে তার এই ঐতিহাসিক উত্তরাধিকারকে আজকের রাজনীতির সাথে যুক্ত করেছে, সেটা বেশ আগ্রহজনক। আধুনিক রাজনীতিতে যখন বারবার তার নাম উঠে আসে, তখন বোঝাই যায় যে তার সেই ভিশন আজকের সমাজেও কতটা প্রাসঙ্গিক হিসেবে দেখা হয়। মৃত্যুর এত দশক পরেও বর্তমান রাজনীতিতে তার আদর্শের প্রভাব কিভাবে রয়ে গেছে, আলোচনাটিতে সেই বিষয়টি বেশ গুরুত্ব পেয়েছে। প্রবন্ধটি বর্তমান প্রজন্মের জন্য তার জীবন থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা আলাদা করেছে, যেমন নিজের মাটিকে ভালোবাসা, সংস্কৃতিকে সম্মান করা, আর সবচেয়ে বড় কথা, নিজের ব্যক্তিগত স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে সবসময় ওপরে রাখা। এই বিষয়গুলোকে কোনো সর্বজনীন ঐতিহাসিক নিয়ম হিসেবে নয়, বরং তার রেখে যাওয়া একটি আদর্শগত উত্তরাধিকার হিসেবেই ফ্রেম করা হয়েছে, যা আজকের দিনেও প্রাসঙ্গিক হতে পারে। আমরা যদি তার পুরো জীবনের একটা দার্শনিক সারসংক্ষেপ টানি, তাহলে সোর্স অনুযায়ী ৩টি মূল বিষয় পাই। প্রথমত, ক্ষমতার চেয়ে আদর্শের পাল্লা ভারী রাখা। দ্বিতীয়ত, রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে দেশকে বড় করে দেখা। আর তৃতীয়ত, সত্যের পক্ষে দাঁড়ানোর জন্য বুকের ভেতর অদম্য সাহস রাখা। এই কয়েকটা নীতি তার গোটা জীবনের ন্যারেটিভকে তৈরি করেছিল। তিনি শুধু কথাতেই সীমাবদ্ধ ছিলেন না, বরং এই নীতিগুলো মেনেই নিজের জীবন পার করেছেন। বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে এসে একটা চমৎকার উপসংহার টানা হয়েছে। প্রবন্ধটির মতে, সময়ের সাথে সাথে তিনি শুধুই একজন রাজনীতিবিদের পরিচয়কে ছাড়িয়ে গেছেন। দাবি করা হচ্ছে যে তিনি নিজেই এখন একটা আস্ত রাজনৈতিক আন্দোলনে, একটা মূর্ত আদর্শে পরিণত হয়েছেন। ব্যাপারটা এমন যে তার নামটা এখন আর শুধু ইতিহাসের পাতায় আটকে নেই, বরং একটা সামগ্রিক চিন্তাধারার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আর আজকের এই বিশ্লেষণ আমরা শেষ করব একটা ভাবিয়ে তোলার মতো প্রশ্ন দিয়ে। সোর্সের এই দাবিগুলো শোনার পর মনের মধ্যে একটা প্রশ্ন কিন্তু জাগেই। একজন রাজনৈতিক নেতা কি সত্যিই রাজনীতির সীমানা পেরিয়ে, সময়ের গণ্ডি ছাড়িয়ে একটা চিরস্থায়ী আদর্শে রূপান্তরিত হতে পারেন? এটা এমন একটা প্রশ্ন যা আপনাদের নিশ্চিতভাবেই একটু হলেও ভাবতে বাধ্য করবে। এই জটিল ঐতিহাসিক প্রেক্ষাপটটি নিরপেক্ষভাবে আপনাদের সামনে তুলে ধরাই ছিল আজকের উদ্দেশ্য। তো সোর্স ভিত্তিক আমাদের আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। খুব শীঘ্রই ফিরে আসব নতুন কোনো দারুণ বিষয় নিয়ে।